বন্ধুরা নমস্কার। তেজস্বী যাদবকে বিজেপি ভয় পাচ্ছেন, তাই না? নীতিশ কুমার, নরেন্দ্র মোদী এরা তেজস্বী যাদব আতঙ্কে ভুগছেন বলে মনে হচ্ছে। কারণ বিহারে বিধানসভা নির্বাচন এখনো 4-5 মাস বাকি আছে। মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে যদি হবে ধরে নি, তাহলেও 4-5 মাস বাকি আছে। আর ইলেকশন ডিক্লেয়ার করতেও তো 2-3 মাস বাকি আছে। তাহলে এখন কেন বারবার প্রধানমন্ত্রীকে যেতে হচ্ছে বিহারে, বারবার গিয়ে সরকারি অনুষ্ঠানে ভাষণ দিতে হচ্ছে, আপনার নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে গিয়ে মঞ্চে উঠে মানুষকে বিভিন্ন জায়গা থেকে জড়ো করে সরকারের হিসাব দিতে হচ্ছে, সরকার কি করতেছে, কি করেছে এবং কি করছে? তার মানে কি ভয় পাচ্ছে? খুব ভয় পাচ্ছে। এখন এবারের বিধানসভা নির্বাচন নিঃসন্দেহে আপনার নরেন্দ্র মোদী বনাম তেজস্বী যাদব হতে চলেছে। গত বিধানসভা নির্বাচন যখন ছিল বিহারে, তখন একসাথে নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার ছিলেন। তাদের উভয়ের চেহারাটা তখন সামনে রাখা হয়েছিল। আর অন্যদিকে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব ছিল। এবারে নীতিশ কুমার অর্থহীন হয়ে গেছেন প্রায় বলা যায় রাজনৈতিকভাবে। তার চেহারাকে সামনে রেখে কোনো কাজ হবে না, সবাই বুঝে গেছেন। তার কারণে নীতিশ কুমারকে এবারে সাইডে রেখে কম গুরুত্ব দিয়ে এবার শুধু নরেন্দ্র মোদীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এমনকি নীতিশ কুমার নিজে পর্যন্ত আপনার ভাষণ দিতে গিয়ে বারবার মোদীকে হাইলাইট করছেন, বুঝিয়ে দিতে চাইছেন যে এবার তার নিজের নামে আর ইলেকশনে লড়াই করে আরেকবার মুখ্যমন্ত্রী হওয়া সম্ভব না। যতটুকু যা হবে সবটা মোদীর নামে হবে। এইভাবে মোদীকে সামনে রাখা হচ্ছে। আর অন্যদিকে সমগ্র ইন্ডিয়া জোট আপনার তেজস্বী যাদবকে সামনে রাখছে। তেজস্বী যাদব সেখানে সবচেয়ে জনপ্রিয়। সেখানে বিহারের রাজনীতিতে আপনার নরেন্দ্র মোদীর চেয়েও বেশি জনপ্রিয় তেজস্বী যাদব, নীতিশ কুমারের চেয়েও বেশি জনপ্রিয় তেজস্বী যাদব। তেজস্বীর এই জনপ্রিয়তার আতঙ্কে এখন এনডিএ মোদীকে সামনে এনে দাঁড় করাচ্ছে। তাদের আশা যে মোদীর নামে যদি শেষ পর্যন্ত উদ্ধার করা যায় দল জোটকে। এখন কথা হলো, গতবার যখন মানে 2020 সালের বিহার বিধানসভা নির্বাচনে যখন নরেন্দ্র মোদী এবং আপনার নীতিশ কুমার দুজনেই ফুল ফর্মে ছিলেন, যখন নরেন্দ্র মোদীর মধ্য গগনে সূর্য ছিল, নীতিশ কুমারেরও জনপ্রিয়তা অনেক বেশি ছিল, নীতিশ কুমারের প্রভাব এবং প্রতাপ অনেক বেশি ছিল, তখনও কিন্তু বিহারে বিধানসভা নির্বাচনে বিজেপি 20%-এর কম ভোট পেয়েছে। 20%-এর কম, এটা খেয়াল রাখতে হবে। শুধু তা না, বিজেপি 2 নম্বর দল হয়, নীতিশ কুমারের পার্টি 3 নম্বর দল হয়। নীতিশ কুমারের পার্টি 15%-এর মতন ভোট পেয়েছিল। আর তেজস্বী যাদব যে সেই ইলেকশনে তার বাবা লালু প্রসাদ যাদবের কোনো সহযোগিতাই প্রায় পায়নি, এবং একরকম ইয়াং ছেলে, কম বয়সের ইয়াং ছেলে নিজের দাপটে নিজের জনপ্রিয়তার ওপরে ভর করে সমগ্র জোটকে নিয়ে ইলেকশনে লড়াই করেছিল। সেই লড়াইয়ে তেজস্বী যাদবের পার্টি 1 নম্বর পার্টিতে পরিণত হয় এবং তার দল সবচেয়ে বেশি ভোট পায়, অর্থাৎ 23%-এর সামান্য বেশি ভোট পায় আপনার আরজেডি। তো ভাবতে পারেন, একা বাচ্চা একটা ছেলে, নরেন্দ্র মোদীর বয়সের সঙ্গে তুলনা করলে পরে তেজস্বী যাদবকে বাচ্চা ছেলে বলা যায়। সেই বাচ্চা ছেলে 5 বছর আগে নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমার উভয়কেই পিছনে ঠেলে দিয়েছিল। এবার যখন নির্বাচন হতে যাচ্ছে, তখন নরেন্দ্র মোদী মোটামুটি 75 বছর বয়সে আর তেজস্বী যাদব মোটামুটি 35 বছর বয়সে। তো এবার 35 বছর আর 75 বছরের মধ্যে লড়াই। 35কে 2 গুণ করলেও 70 হয়, তার চেয়েও 5 বছর বেশি হয় নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, বিজেপির সবচেয়ে বড় নেতা এবং বিজেপির সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী নেতা। তেজস্বী যাদব এই মুহূর্তে না কেন্দ্রীয় মন্ত্রী না রাজ্যের মন্ত্রী,
তাকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেই বেশি সম্বোধন করা হয়। আর তিনি যে আরজেডি দলের সবচেয়ে বড় নেতা কোনো সন্দেহ নাই, তিনি বিহারের মধ্যে ইন্ডিয়া জোটেরও সবচেয়ে বড় মুখ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং প্রমাণিত তার জনপ্রিয়তা এই ৩৫ বছর বয়সের মধ্যেই তিনি প্রমাণ করে দিয়েছেন। একের পর এক আপনার ওপিনিয়ন পোলে তাকেই সবার আগে রেখে দেওয়া হচ্ছে, এবং এতটা আগে রাখা হচ্ছে যে তার চেয়ে ২ নম্বরে যিনি থাকছেন মুখ্যমন্ত্রী, তিনি অনেক পেছনে থাকছেন তার তুলনায়। তো এই অবস্থাতে নরেন্দ্র মোদীর আর তেজস্বী যাদবের যে লড়াইটা, এবার রাজনৈতিক নির্বাচনী লড়াইটা, এই লড়াইটা কিন্তু অনেক কিছু ইঙ্গিত করবে। আর আগামী দিনের রাজনীতি, দেশের রাজনীতি, বিহারের রাজনীতি তো অবশ্যই দেশের রাজনীতিরও দিশা নির্দেশ করতে পারে। এখন কথা হলো যে তেজস্বী যাদব তো নিঃসন্দেহে সবচেয়ে বড় চেহারা হিসেবে থাকবেনই নির্বাচনে, কিন্তু নরেন্দ্র মোদী কি শেষ পর্যন্ত বিহার বিধানসভা নির্বাচন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী থাকবেন, বা বিজেপির মানে সবচেয়ে বড় চেহারা হিসেবে থাকবেন? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন সামনে চলে আসে। কারণ হলো বিহারের বিধানসভা নির্বাচন যদি অক্টোবর নভেম্বরে হয় ধরে নিই আমরা, তাহলে তার আগে সেপ্টেম্বর মাসেই তো নরেন্দ্র মোদী ৭৫ বছর পূর্ণ করবেন। ৭৫ বছর পূর্ণ করলে তাকে কি আরএসএস এবং বিজেপির যে মোদী বিরোধী গোষ্ঠী, তারা তাকে কি প্রধানমন্ত্রী হিসেবে কন্টিনিউ করতে দেবে? না, তারা তাকে বাধ্য করবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে সরে দাঁড়াতে। এখন যদি তিনি থাকেন প্রধানমন্ত্রী পদে, অর্থাৎ তিনি যদি আরএসএস কে ম্যানেজ করতে পারেন এবং সব দিক যদি ম্যানেজ করতে পারেন, তাহলে তিনি থেকে যাবেন। আর যদি না থাকেন, আমরা যদি ধরে নিই যে তাকে পদত্যাগ করতে হলো এবং তার জায়গাতে অন্য কেউ দেশের প্রধানমন্ত্রী হলেন, তাহলে তো আর নরেন্দ্র মোদীকে সামনে রেখে তো আর বিহারের বিধানসভা নির্বাচনে লড়বে না বিজেপি। তখন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সামনে চলে আসবেন। নরেন্দ্র মোদী তখন আর আলোচনার মধ্যে থাকবেন না। নরেন্দ্র মোদীকে আর তখন বিহারে আপনার এমনকি হতে পারে যে নির্বাচনী প্রচার অভিযানে আর তখন পাঠানো হবে না। কারণ বিজেপিতে কি দেখা যায়? বিজেপিতে দেখা যায় যখন যার কাছে ক্ষমতা থাকে তাকে কেন্দ্র করে সম্পূর্ণ দলটা আপনার মানে আবর্তিত হয়। এটাই বিজেপির চিরাচরিত অভ্যাস। তো এবারে এখনো পর্যন্ত যেহেতু নরেন্দ্র মোদীর কাছে ক্ষমতা আছে, নরেন্দ্র মোদী সবার মধ্যমণি, কিন্তু তার কাছে যদি ক্ষমতা না থাকে, তিনি যদি ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন, তাহলে তো আর তিনি মধ্যমণি থাকবেন না। তখন তো আর তার নামে কেউ জয় জয়কার করবে না। তখন তো আর তেজস্বী যাদবের বিপরীতে নরেন্দ্র মোদীকে দেখা যাবে না। তখন তো আর নীতিশ কুমারও নরেন্দ্র মোদীর নাম কথায় কথায় নেবেন না, বারবার তার পায়ে ধরে প্রণাম করবেন না, তার নামে জয় জয়কার করবেন না, মানুষকে তালিয়া বাজানোর জন্য বলবেন না, বলার সুযোগই পাবেন না। কারণ তখন র্যালিতে আর মোদীকে হয়তো দেখাই যাবে না, মোদী তখন হয়তো বিশ্রামে চলে যাবেন। তো এই প্রশ্নটা কিন্তু এই কারণে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই অবস্থাতে বিহারে এই ৩৫ এবং ৭৫-এর মধ্যে যে লড়াইটা, সেটাকে শেষ পর্যন্ত ৩৫ আর ৭৫-এর মধ্যে থাকবে না, সেটা ৩৫ তো থাকবে, কিন্তু ৭৫-এর জায়গাতে অন্য আর একটা সংখ্যা চলে আসবে। সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। মোটামুটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে। কারণ ততদিন পর্যন্ত আরএসএস কি পারবে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে আপনার মানে বাধ্য করাতে? কারণ এইটা নিয়ে তো ব্যাপকভাবে দড়ি টানাটানি চলছে, সেটা আগের কোনো ভিডিওতে আমি আলোচনা করেওছি। এছাড়াও আপনার সারা দেশের বহু বিশ্লেষণ, রাজনৈতিক বিশ্লেষণ আপনারা শুনছেনও। এটা দেশের রাজনীতিতে একটা বড় আলোচনার বিষয়। তো এই সমস্ত কিছুর মধ্যে বিহারে তেজস্বী যাদবের জনপ্রিয়তার সামনে নরেন্দ্র মোদী কি টিকতে পারবেন? আর নরেন্দ্র মোদী যদি থেকেও যান, তিনি কি বিজেপিকে এককভাবে শক্তিশালী দল, মানে ১ নম্বর দলে পরিণত করতে পারবেন? এই মুহূর্তে বিহারে বিধানসভাতে বিজেপি ১ নম্বর দল, কারণ উপনির্বাচনে বিজেপি সংখ্যা বেড়েছে, তার কারণ ১ নম্বর হয়েছে, আর আরজেডি ২ নম্বরে গেছে। নীতিশ কুমারের পার্টিরও সংখ্যা দুটো বেড়েছে ঠিকই, কিন্তু এখনো ৩ নম্বরে। বিজেপি চাইছে বিজেপি এমন একটা সংখ্যাতে চলে যেতে যখন বিজেপির মানে কাউকে মুখ্যমন্ত্রী করা যায় এবং
সেখানে নীতিশ কুমার বাধা দিলেও কোনো কাজ হবে না। কিন্তু নীতিশ কুমারও চাইছেন যে বিজেপিকে সেই অবস্থায় যাওয়া থেকে যে কোনো মূল্যে আটকাতে। এর জন্য বাইরে যতই মোদী বন্দনা করুক না কেন, বাইরে যতই ভাই ভাই চেহারা দেখাক না কেন, ভেতরে ভীষণ রকম লড়াই চলছে আপনার সিট শেয়ারিং এর ব্যাপার নিয়ে, যেগুলো তারা বাইরে হাসি মুখে বলছে যে না সবকিছু ঠিকঠাক আছে, একদম নর্মালি হয়ে যাবে, কিন্তু ভেতরের চেহারাটা তা না, এটা সবাই বুঝতে পারছেন। এরকম অবস্থাতে নরেন্দ্র মোদী আপনার পারবেন কি নীতিশ কুমারকে আরেকবার মুখ্যমন্ত্রী করতে বা তার নিজের দলের কাউকে মুখ্যমন্ত্রী করতে? না, শেষ পর্যন্ত তাদের উভয়ের প্রচেষ্টায় ব্যর্থ হবে এবং সেই জায়গাতে তেজস্বী যাদবের নেতৃত্বে ইন্ডিয়া জোটের সরকার হবে। কারণ কংগ্রেসও ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কংগ্রেস যদিও মুখ্যমন্ত্রী চেহারা হিসেবে তেজস্বী যাদবের নামে এখনো সম্মতি জানায়নি, কিন্তু ধারণা করা হচ্ছে শেষ পর্যন্ত এই কাজটাতে কংগ্রেস আর ভুল করবে না, কারণ বাম দলগুলো মেনে নিয়েছে যে তেজস্বী যাদবই হবে তাদের চেহারা। তো এই অবস্থাতে লড়াই কিন্তু খুব দারুণ জমজমাট হয়ে উঠেছে এবং আমার মনে হয় আপনারাও প্রত্যেকটা দিন উপভোগ করছেন বিহারের নির্বাচনের লড়াইটা। কারণ অপারেশন সিন্দুর পরবর্তী এই নির্বাচনে যদি বিজেপি জিততে পারে তাহলে তো বিজেপি বলবে যে অপারেশন সিন্দুরের একটা প্রভাব হয়েছে। যদি জিততে না পারে তাহলে কিন্তু বিরোধীরা বিজেপিকে সারাটা দেশে নাস্তানাবুদ করে দেবে রাজনৈতিকভাবে। এটা মাথায় রাখতে হবে। এবার তার কারণে বিহারের বিধানসভা নির্বাচনের দিকে সারা দেশের নজর, সবার নজর, আপনাদেরও আমারও সবার। আর এই কারণে আমরা আরো বেশি আলোচনা করতে থাকবো, আপনারাও সঙ্গে থাকবেন এভাবে। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।